যে সংসারে মা সুস্থ থাকে সেই সংসারের মতন শান্তি আর কোথাও থাকে না, সত্যি তাই। মার মতো আপন কেউ হতে পারে না, মা মাই। আসসালামু আলাইকুম, আমি নীলু রাজশাহী থেকে বলছি। এই কথাটা এই জন্যই বললাম যে সত্যি আমার মা খুব সুস্থ মানুষ ছিলেন, আর আমি সারা জীবন অসুস্থ, কারণ 4 বছর বয়স থেকে আমি অসুস্থ। তো এটাই বুঝি যে আমার মা একভাবে আমাকে মানে যেভাবে টেনে নিয়ে বেড়ানোর দরকার সেভাবেই টেনে নিয়ে বেড়েছে এতদিন। আমার যে নাতিপুতি হয়ে গেছে তাও আমার মা আমার সঙ্গেই। তারপরেও এখন দেখছি না, মা অনেক অসুস্থ হয়ে গেছে, মা অনেক অন্যরকম মানে নড়বড়া ধরনের হয়ে গেছে। আসলে নিজে অসুস্থ মানুষ, তাই মনে হয় যে মা যে সংসারে সুস্থ থাকে, মেয়েরা ছেলে মেয়েরা সেই সংসারে অনেকটা শান্তি পায়। আমার বাসার কোনো কিছু হলে আমার আপারা অবশ্যই সেখানে থাকে সব কিছু করার জন্য, আর মা তো আগে থাকে। তো এখন মানে মাকে কোনো কিছু করতে দিতে খুব খারাপ লাগে, বা মা পারে না, বোঝা যায় যে মা হাঁপিয়ে যাচ্ছে, অনেকই সমস্যা। তখন মনে হয় যে আমার মা কি সেই সুস্থ মানুষটা ছিল? যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। এর মধ্যে আমার খুশির সংবাদ বলতেই যে আমার ছেলের আজকে বার্থডে ছিল। আমি এই ব্লগটা অনেক আগেই রেডি করে রাখছিলাম, কিন্তু আসলে আমার দেওয়ার মতন পরিস্থিতি হয়েছিল না। আমার মতন পচা মানুষ তো নাই, আজ অসুস্থ কাল এটা এই করতে যেমন অনেক সমস্যা দাঁড়ায়, সমস্যাগুলো বারবার আসলে বলা ঠিক না। আর এইভাবে আমার ব্লগ চ্যানেলটা একটু স্লো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি। তো আমার এই যে কলিজার টুকরাগুলা বসে আছে, ছোটো মেয়ের 2 বাবু, এক ছেলে এক মেয়ে, আর আমার বড় মেয়ের ছেলে। আমার বড় জামাই নিয়ে খেলা করছে, আর এটা আমার হাজব্যান্ড আর নানু ভাই, ওদেরকে নিয়ে যে বেলুন নিয়ে খেলা দিচ্ছে। তো তার মধ্যে আমার মিস্ত্রি অবশ্য বাসায় কাজ করছিল না, প্রিপারেশন নিচ্ছিলাম যে অমুক দিন করবে। তো হঠাৎ আমার ছেলের জন্মদিনে এমন কোনো কিছু আমরা করি না, মানে এটা আসলেও ঠিক না করা। করেছি অনেক আগে, যখন থেকে মানে বুঝেছি বলতে কি বুঝতাম, কিন্তু মানে অতটা কেয়ার করতাম না। কিন্তু আসলে দেখছি না এটা কেয়ার করাটা উচিত, বা আমি তখন এগুলো এখন একদম বাদ দিয়ে দিয়েছি। ওই দিনকে আমরা একটু নিজেরা খাওয়া দাওয়া করি, ছেলে মেয়ে ফ্যামিলির সবাই মিলে, এটুকুই। তো আমার রান্নাঘরের সিনকে মানে জায়গা হয়নি ধুয়ে রাখার জন্য এগুলো, তো আমি আবার আমার ডাইনিংয়ের বেসিন যেটা, এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ধুয়ে ফেলে এখানে পানি ঝরাতে রেখে দিয়েছি। তো রান্না হচ্ছে ওইদিকে আমার ছোট বোন, আমার ছোট মেয়ে, এরা আমার মা সব কোটা বাছা করে রান্না করে, আমার মা একটু কোটা বাছা করে দিচ্ছে, আমার বোন আর আমার মেয়ে এরা সব রান্না করছে। তো ওর মধ্যে আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকেও কিছু গেস্ট আসবে। ওরা আসলে জন্মদিন উপলক্ষে না, এমনি ওদের আসার কথা ছিল। তো ওই দিনকে আমি রান্না করে ফেললাম যে আজকে আমার ছেলের জন্মদিন আছে, সবাই একসঙ্গে একটু খেয়ে ফেলবো। তো আমারও একটা ভাই আছে, মানে আমার জামাইয়ের বাসার ওখানে, ওর নাম কাউসার। তো ওই আসছে, অনেক দিন ওর মানে আসা হয়নি আমার এখানে, খালি বলবে আপর ওখানে যাব আমি। তো ও আসলে কাজে ব্যস্ত, পড়াশোনা শেষ করে এখন মানুষ কর্মব্যস্ত হয়ে গেলে যেটা হয়, ব্যস্ত থাকে, এজন্য আসার সুযোগ করতে পারে না। তো হঠাৎ করে বললাম যে জামাইকে বললাম যে কাউসারকে বললো ওর বউ বাচ্চাকে নিয়ে যেন আমার এখানে আসে, আমরা সবাই একটু মজা করতে পারবো। তো আমার নাতনি সবাই যে খেলা করছে। তো আমার ওই পাশে একটা মানে ছোট, আমার রান্নাঘরের পাশে একটা চিকন বারান্দা করা আছে, সেটাতে আমি রান্নার জায়গা করা আছে। তো ওটা আমি ওখানে রান্না করি। তো ওখানে গ্যাসের চুলাটা নিচে নিয়ে রান্না সব দেওয়া হয়েছে, এক চুলাতে গরুর মাংস, একটাই মুরগি, এগুলা হচ্ছে। তো যাই হোক, আমার বোনটা আসলে অনেক কাজের, মানে খুব সুন্দরও রান্না, মানে এত সুন্দরও রান্না করতে পারে। তো তার মতো মানে অনেক কিছু মেনটেনেন্স করতে পারে, যত মানুষই হোক সব কিছু খুব ভালোভাবে। তো এই ফাঁকে আমি একটু ক্যামেরায় ক্যাপচার করছি এগুলো, যে আমি ওই ফাঁকে আমার হাজব্যান্ড আর আমি বাইরে যে কিছু বাজার করে নিয়ে আসলাম, যেগুলো মানে ওই যে প্রতি সপ্তাহে আসে, 1 সপ্তাহ বাজার করে দিয়ে যায়, আবার পরের সপ্তাহে এসে আবার পরের সপ্তাহ। তো বাজারগুলো নিয়ে আসার পরে আমার ছোটো মেয়ে বসে বসে গোছাচ্ছে। আসলে বাজার গোছগাছ করা একটা খুব ঝামেলা। তো আমার মা ওখানে বসে সালাদ কাটছে, তো আমি ওটা একটু ক্যামেরায় নিলাম, যে ফেসটা নেইনি, যে যখন হয়তো মা থাকবে না তখন মনে হবে যে মা এইভাবে এটা করতো ওটা করতো। আসলে বলার মতো না। আমরা 5 ভাই বোনের মধ্যে মানে আমার মা আমাকে খুবই মানে
কষ্ট করে মানুষ করেছে। আসলে কি বলবো, অসুস্থ বাচ্চা থাকলে যেমন আমরা বাচ্চাদের জন্য যেমন অসুস্থ থাকি, আমার মা ঠিক আমাকে নিয়ে এভাবে দৌড়াদৌড়ি হসপিটাল এখানে ওখানে এই দৌড় দিয়ে বেড়াতো। যাই হোক, আমার বেডরুমটা আমি মানে রান্না বাড়া হয়ে যাওয়ার পরে পুরো বেডরুমটা গুছিয়ে ফেললাম। আর বেডরুম মানে পুরো বাড়ি গোছানো না হলে মানে আমি তো এর আগেও বলেছি যে আমি মনে হয় যে আমি অসুস্থ হয়ে যাই, এমনি তো অসুস্থ আরও মানে শেষ হয়ে যায়, মনে হয় যে আমার সব কাজ এলোমেলো হয়ে গেছে। বাসা টিপটপ থাকলে আমি টিপটপ, মানে আমার সব শান্তি। তা আমি গুছিয়ে বেড়াচ্ছি, তাই ফাঁকে আমার নাতি মানে আমার ছোটো মেয়ের ছেলেটা আমার সাথে সাথে ঘুরছে। তো আমার বেডরুমের এই রান্নাটা আমি নিজেই কাজ করেছি। এই যে আমার দুষ্টু পাখিটা আমার আগে আগে দৌড় দিচ্ছে, দৌড়াদৌড়ি করছে। আমার দরজার সঙ্গে একটা ব্যাগ রাখা থাকে, ওটাতে আমার তসবি বা এসব প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখি। তো এটা মেয়ের রুমে যাচ্ছি, ওর যে আমার ছেলের বেড, এটা ওকে ওর একটা ছোট্ট বেড দেওয়া হয়েছে, ওকে এক রুমের মধ্যে 2টা বিছানা দেওয়া হয়েছে। যে আমরা মানে আসলে বাসায় কেউ থাকে না, আমরা মা ছেলে আর আমরা বড় মেয়ে, তো দেখা যায় যে সবাই এক রুমে থাকি। আমার ছেলে তো এমন বড় না, ছোট, ক্লাস 10 তো এবার। তো ও ওর বেডে ঘুমায়, আমি আমার মেয়ে আমরা পাশের ওর রুমে থাকি। তো যাই হোক, আসলে অনেকটা মজা, ছেলে মেয়ে ছোটো থাকা একরকম, বড় হয়ে আর এক রকম। মানে আল্লাহ আমার সময় আসলে খুব ভালো কাটায়, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। তো এই যে এইভাবে আমি আমার বেডগুলো গোছাই। তো আমার নিজে হাতে তৈরি করা আমার এই পিলো কুশনগুলো অবশ্য আমি নিজেও তৈরি করি, কিন্তু কিছু কিছু মুহূর্তে দেখা যায় যে আমি কুশনগুলো মাঝে মধ্যে একটু কিনে নিয়ে আসি, যে সবই হাতের ব্যবহার করবো, একটু কিনে নিয়ে আসি। তো সপুরা সিল্ক থেকে আমার এই কুশন কভারগুলো কেনা ছিল। তো এই ড্রেসিং টেবিলটা আমার অনেক আগের, এটা আমার প্রথম ড্রেসিং টেবিল। ওটা এখন মেয়েদের দেওয়ার পরে আমি বড়টা ব্যবহার করি, যেটা নিচ পর্যন্ত কাজটা ওইটা আমি নিয়ে রাখছি। তো বাসায় আমার নাতি খুব চঞ্চল, আমার ছোটো মেয়ের বাবুটা, কিন্তু আমার এই গোছগাছ করা সাজানো জায়গাগুলো কখনো ও এলোমেলো করে না, কিছু করে না, শুধু বসে যে কি মানে ভয়েস দিয়ে দিয়ে কার্টুনগুলো দেখে, এইগুলোর জন্য অস্থির থাকে। এটাই আলহামদুলিল্লাহ। মানে ওরা অনেক অনেক অন্যরকম, ওরা সেরকম না। তারপরেও দেখা যায় যে চঞ্চল যেটুকু, ওটাতেই মনে হয় যে আমি তাও একটু বকাঝকা দিই। তাও নানু ভাই খালি বলে না, বকা দিও না, কারণ আমার মানে জামাই মেয়ে খুবই ধৈর্য, ওদের কখনো বাচ্চার সাথে সেরকম কোনো আচরণ করে না। তো এর জন্য মানে বকা দিতেও ভয় লাগে, কারণ আমার মেয়ে বলে যে শাসনই, এই জন্য, তাছাড়া অন্য কিছু না। তো আসলে নাতিপুতি যারা আছে তারা হয়তো জানেন সেই যা অবস্থা। তো যাই হোক, বাইরে এভাবে রান্না হচ্ছে। তো আমার বাসার ভিতরে একজন ভাড়াটিয়া ছিল, আমার বাইরে যে বড় পাতিলে পোলাওটা রান্না হচ্ছে, কারণ ছোটো জায়গায় করতে গেলে দেখা যেত যে ভালো হচ্ছে না। তো আমার উঠানের মধ্যে একটু জায়গা আছে, উঠান বলতে কি যে আমার পাশে 2 কাঠা জায়গা বাড়ির ভিতরে সাইডে। তো ওইখানে মানে কিছু জায়গা থাকে, ওখানে তখন আমরা কোনো কাজ, গোছগাছ বা কোনো রান্না বাড়া কোনো কিছু দরকার হলে সেগুলো করতে পারি, এটা তো কোনো সমস্যা হয় না। বা আসলে বাসার ভিতরে সেরকম জায়গা থাকলে মানে কাজকর্মগুলো করে খুব আরাম হয়। তো আমার ছোটো মেয়ে আর আমার ভাড়াটিয়া ওখানে দাঁড়িয়ে থেকে এই রান্নাগুলো করছিল, পোলাওটা। যাই হোক, রান্না হয়ে আসছে মোটামুটি। আমার মানে যে গেস্টগুলো আসার কথা ছিল তারা চলেও আসছে। তো আসলে আমার ভাইটা অনেক দিন আগে আসছিল আমার এখানে, তো আসলে খুব ভালো লাগলো যে আমার সঙ্গে ওর অনেক দিন পরে দেখা হলো। ওর বাবুটা একটু ছোটোবেলায় দেখছিলাম, খুব একটা বড় হয়ে দেখিনি। তো এই যে আমার কাঁঠাল গাছটা, আমার বাসার ভিতরে 2টা কাঁঠাল গাছ আছে, এত বড় বড় এই কাঁঠালগুলো হয় যে কি বলবো, মনে হয় যে একটা মানুষের কোমরের মাজার সমান হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আমার 2টা কাঁঠালের গাছ আমার হাজব্যান্ড লাগিয়েছিল। ও যে জিনিসটা লাগায় খুব সুন্দরভাবে হয়। তো আলহামদুলিল্লাহ, কাঁঠাল এটাও খুব ভালো, আবার আর একটা যেটা আছে সেটাও খুব সুন্দর। তো যাই হোক,
এটা আমার বারান্দাটা আমি এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ এখানে স্টুডেন্টের জন্য আলাদা রুম আছে ওদিকে। তারপরেও চেষ্টা করি যে এখানে মানে বাইরে থেকে কোনো গেস্ট আসলেও যেন এখানে বসে কিছুক্ষণ, মানে যারা হয়তো ভিতরে না যাওয়ার মতন তাদেরকে কিছুটা মানে এখানে একটা বসার জায়গা করে রাখি আমি। তো আমার আইপিএসটা এখানেই রাখা আছে, তার উপরে যে টপ দিয়ে এভাবে রাখছি। তা চেষ্টা করছি মানে আর একটু সুন্দর করার জন্য। মানে কি বলবো, যে বাসায় কোনো কাজ করতে গেলে এমন একটা অবস্থা হয়ে যায় যে নিজের মানে আর এনার্জি থাকে না যে কাজ করব, সাজাবো, গোছাবো, কিন্তু মাথার ভিতর সবসময় ঘুরপাক খেতেই থাকে যেটা আমাকে ভালো করবো কখন, এটা আমি সুন্দর করবো কখন। তো যাই হোক, করে ফেলবো ইনশাল্লাহ। আমার এলোমেলো হয়ে আছে আমার বারান্দাটা, বাইরের সব জায়গাগুলো। তো একটু বাসার ডেকোরেশনটা করার পরে সব চেঞ্জ করে ফেলবো। এই যে এখন সব নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমার হাজব্যান্ডও নামাজে যাচ্ছে। তো আসলে সপ্তাহে একটা দিন থাকে, কি বলবো, ছেলে মানুষ অনেকই কষ্ট। আমরা মনে করি আমরা মেয়েরা কষ্ট করি, আসলে ঠিক তা না। তারাও কর্মের জন্য মানে এই তারা দূরে পড়ে থাকে, বাসা ছেড়ে কত, ফ্যামিলি ছেড়ে কত দূরে থাকে। কেন থাকে? আমাদের জন্যই থাকে, যে আমাদের একটু শান্তিতে রাখার জন্য তারা আজকে এভাবে বাইরে থাকে। আমি মনে করি মেয়েদের চাইতে ছেলেরাই অনেক কষ্ট করে, কারণ মাথায় সবসময় থাকে ওদের। একটু ভেবে দেখলে আমরা বুঝবো যে ওদের মাথায় সবসময় কাজ করে যে কী করলে আমার সবাই ভালো থাকবে, ইনকাম না থাকলে কিছুই হবে না। যাই হোক, এই শাড়ি আর পাঞ্জাবিটা আমার ভাইয়ের বউকে দেবো শাড়িটা, আর ভাইয়াকে দেবো খয়েরি পাঞ্জাবিটা। তো যাই হোক, হ্যান্ড প্রিন্টটা করা হয়েছিল না, তো আমি তাও ভাবে দিলাম। মানে আমার সময়ের স্বল্পতার কারণে অনেক কিছুই করতে পারিনি। কি বলবো, যে আসলে হয়ে যায়, মানে আমি এত ব্যস্ততার মধ্যেও সব কিছু করার চেষ্টা করি। আসলে শারীরিকভাবে অসুস্থ থাকলেও অনেক কিছু হয় না, চেষ্টা অনেক করি যেটা করার জন্য ওটা করার জন্য। তো আল্লাহ তৌফিক দিলে তখন সেটা করতে পারি, বা করার চেষ্টা থাকলেই সব হয়। তো ইনশাল্লাহ এইভাবে আমি সব কিছু করে আসছি। আর এই যে এখন তরকারি সব উঠাচ্ছি, যে পরিবেশন করার জন্য, যে আমাকে বারবার বলছে আমাদেরকে সব উঠে ঠিক করে দাও। ওর মেয়ে বলছে যে এগুলো সব আস্তে আস্তে উঠাও, আমরা সব কিছু রেডি করছি, টেবিলটা গুছিয়ে ফেলি। তখন আমার ভাই এবং আমাকে বললো যে ভাইও যে আসছে, সে ভাই আমাকে বললো যে আপা, টেবিলে খাওয়া যাবে না, সবাই আমরা একসঙ্গে বসে খাবো। ওর যে কি মনে হচ্ছে, মানে সব একসাথে। আমি বলছি না, তোরা টেবিলে বসে খা, খেতে ভালো লাগবে, বা 2 ব্যাচে হয়ে যাক, 2-3 ব্যাচ যা হবে, 6টা করে 6 জন করে বসতে হচ্ছে, জাপা ওইভাবে বসতে ভালো লাগবে। এই যে আমার 200টা নামাজে জেদ করছে, আমার কাছে আসছে কি নিবে। ও আঙ্গুর, তার যে কি নেশা আঙ্গুরে, তো আমি যে ধুয়ে রাখছি, তো এটাতেও নিবে। এই যে আঙ্গুর খেতে খেতে চলে যাচ্ছে। ওর আঙ্গুর থাকলে আর কিছু লাগবে না। এটা আমার ছোটো ভাইয়ের বউ। তো ওকে আমি বলেছি যে আমার ডাইনিংটা একটু সুন্দর করে জিনিসপত্রগুলো মুছে দাও তো শোনা। তাই ও ওখানে মানে আমার ওভেনগুলো পরিষ্কার করে আমাকে বলতে আসছে, চাপু যে দেখো তো তোমার মতো হয়েছে নাকি। তাই বলছি হবে, আসলে ওর কাজ খুবই সুন্দর। ওকে যেভাবে বলি ও সেভাবে আমার সব কিছু গুছিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। বড় জামাইকে ওখানে দিচ্ছি, মানে উঠে ক্যাবিনেটের ভিতর থেকে বড় স্টিলের গামলাগুলো না, মানে আমার এই এর মধ্যে রাখা যায় না, মানে বড় তো, ওগুলো রাখতে গেলে কেমন মানে ভাঁজ হয়ে থাকে। এই কারণে আমি সব উপরে উঠাই রাখি বড় বড় পাতিলের সঙ্গে। তো ভালো হয় এইভাবে। ও সব নামিয়ে দিল। তো নামাজ শেষ করে সবাই চলে আসলো। এখন আমার হাজব্যান্ড এসে তাড়াহুড়া করছে যে এখনও সব কিছু রেডি হয়নি। সব রেডি হয়ে গেছে, আস্তে আস্তে নিয়ে যাও। তখন আমার জামাই বলছে, জাম্মু তাহলে আমরা মেঝেতে গালিচার উপরে বসে যাই, তাহলে ভালো হবে। তো গালিচার উপরে আমি একটা চাদর বিছিয়ে দিলাম, সবাই ওখানে বসতে চাচ্ছে। এই যে আমার টুনটুনি নাতনি, এ নিয়ে যাচ্ছে সব কিছু। বাবা, আমার বড় জামাইকে ও বলে বাবা, বড় বাবা। তো আসলে বাচ্চা দুটা মানে কি বলবো, বা বড় বাবাও যেমন বাচ্চাদের জান, খুব ভালোবাসে। এরা দুজনকে খুবই ভালোবাসে। 2টা বাচ্চাকে আমার বড় জামাই মানে কি বলবো, সব সময় মানে সেই রকমভাবে আদর করে। আমার বাচ্চারাও বাবার জন্য পাগল হয়ে থাকে। যাই হোক, সব কিছু উঠাই দিচ্ছি আমি। তো সবাই ওরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আসলে এইসব জিনিসগুলো আগে খুব করতে পারতাম, এখন কেন জানি এই হার্টের সমস্যাটা বেশি হওয়ার কারণে
মানে আমি অনেক কিছুই এখন চেষ্টা করলেও করে উঠতে পারি না, মনে হয় যে মানে হাঁপায় যাচ্ছি এরকম একটা হয়। তো যাই হোক, রান্নাটা আসলে খুবই সুন্দর হয়েছিল। 2 দিন আগের থেকে, মানে আগের দিন রাত্রে আমার মেয়ে রেডি করছে। মানে আমাদের বাসায় ওই ধরনের যদি দেখা যায় যে 10-15 জন হয়ে যাচ্ছে, তখন আমি দেখা যায় যে আগের দিন রাত্রে কিছু রান্না করে রাখি, করে তারপরে ওভেনে গরম করে তখন দেই। না হলে সব দেখা যায় বেশি কিছু করতে গেলে তখন দেখা যায় যে মানে রান্না নিয়ে ব্যস্ত থাকি, তো কখন গেস্টের সঙ্গে একটু কথা বলবো বা একটু সময় দিতে পারবো বা অনেক আয়োজন কিভাবে করব তখন হয়তো পেরে উঠি না। এই জন্য মনে হয় যে না, প্রিপারেশনগুলো একদিন আগের থেকে, রাত্রে থেকে রান্নার প্রিপারেশন নিয়ে রাখলে ভালো হয়, তাহলে দেখা যায় সব আইটেমগুলো মনের মতন করতে পারি। তো যাই হোক, ছিল পোলাও রান্না করলাম আলু দিয়ে, আলুর যে বরফি করে কাটা, এটা কিন্তু মশলা দিয়ে একটা ভাজি করা হয়, খুব ভালো লাগে পোলাওয়ের সঙ্গে। আমার ছোটো মেয়েটা করে। মুরগির মাংস, মুগের ডাল, গরুর মাংস, এগুলোই সব করেছি। দই মিষ্টি যেটা যেমন দরকার ঠিক সেভাবে করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি সবাই আমরা সুন্দরভাবে সব কিছু করে ফেলছে। এই যে আমার বড় মেহমান বসে আছে, আমাকে বারবার দেখাচ্ছে বুবু, আমাকে নানু বলে, নান হয় বলবে নান নান, না হলে বলবে বুবু। তো বলবে, আমাকে বারবার বলছে বুবু দেখো আমি তোমার মানে আঙ্গুর দিয়েছো, আমি সব খেয়েছি। ওটা আমাকে বারবার বক্সটা আমাকে দেখাচ্ছে। ওর আঙ্গুর যে এত প্রিয়, আঙ্গুর থাকলে ওর মানে কোনো কিছু আর লাগে না। ও ফার্স্টেই ওর নানু ভাই আসার আগেই মানে বলা হবে যে নানু ভাই আমার জন্য আঙ্গুর নিয়ে আসবা। আঙ্গুর থাকলে সারাদিন এটাই চলে। তো আসলে ছোটো বাচ্চাটাতে একটু সমস্যা হয়ে যায়, তো ওটা অল্প একটু করে দিয়ে মানে লুকিয়ে রাখি। ওর মামনি খালি বলে যে আম্মু ওকে অত ওইভাবে দিও না, দেখা যায় যে অসুস্থ হয়ে যায়, পেটে ব্যথা এগুলো বলে। তো এইভাবে একটু সেভাবে করে দিচ্ছি। তো আসলে কি বলবো, অনেক একটা আনন্দের বিষয় এই যে কিছুদিন পর এরকম কোনো কিছু করলে খুব ভালো লাগে। সবাই একসঙ্গে আমরা এক জায়গাতে হই, খাওয়াটা বড় কথা না, এই যে সবাই আনন্দ করি, এটাই খুব ভালো লাগে। তো আমার রাহির মানে আমার ছেলের 2টা ফ্রেন্ড 2-3 জন আসলো। আমি বললাম যে ওদেরকে সবাইকে ডাকো। আমি যে সব এখানে কাগজ ক্যারেটের মধ্যে ছিল সব নিয়ে এসে এক জায়গায় মানে গুছিয়ে নিয়ে মানে চুলা জ্বালানোর জন্য নিয়ে আসছি। তো আসলে এখানে মানে চুলাতে পাতিলটাতে কালি হয়ে গেছে, তো আমি তো ওই যে ঘরে নিতে দেবো না, তার জন্য এরা সব বড় বড় গামলাগুলোতে করে, স্টিলের গামলাগুলোতে করে নিয়ে যাচ্ছে ভেতরে, তাহলে মানে কালিটা হবে না। সরি, আমার তো মানে কাশি ভালো হচ্ছে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। তো যাই হোক, এখন ও আমার হাজব্যান্ড সব কিছু এইভাবে 2 বাপ বেটা উঠায় নিয়ে যাচ্ছে। মানে কি বলবো, আমার হাজব্যান্ড আমার বাবার সঙ্গে খুব মানে ছেলের মতোই মেশে, কোনো মানে এই ধরনের কোনো ঝামেলা নাই, কোনো সংকোচ না। আমার জামাইগুলো ইনশাল্লাহ এরকমই, খুবই মিশুক। আমার 2টা জামাই 2টাই খুব মিশুক। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এইভাবে তাদের সঙ্গে মিলেমিশে বাকি জীবনটা কাটাতে দেয়। কারণ সত্যি সন্তান সুখে থাকলে প্রতিটা বাবা মার পৃথিবীতে আর কোনো কিছু লাগে না, এর চাইতে আনন্দেরও আর কিছু হয় না। তো বাচ্চাদের নিয়ে এরকম একটা মজা করা। ওই যে একটা মেশিন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে রেখে দিয়েছি, যে আসলে যখন মানে বেশি ঝামেলা হচ্ছিল তো ওই জন্য মেশিনটা ওইখানে রাখছি। আর কিছু গাছ আমার নিচে রাখা আছে, বাদবাকি গাছ সব তো আমার ছাদে। তো আসলে আমি কিছুদিন গাছেরও তেমন যত্ন করতে পারছি না আমি। তো আমাদের যে মনিয়াপুর বাগান বিলাস যে তার ছাদে আছে, আমার এত ভালো লাগে কি বলবো, খুবই সুন্দর তার গাছগুলো। এটা হচ্ছে মাহি, মানে ও হচ্ছে ক্লাস 7-এ পড়ে, ওর বাবা মারা গেছে। কি জানি, ছেলেটাকে দেখলে আমার খুব মায়া লাগে। ছোট্ট, যেমন দেখতে সুন্দর তেমন ব্যবহারটা মনে হয় যে আমার ছেলে, আমি খুব আদর করি, আমার খুব ভালো লাগে। আর যেটা বসেছিল লম্বা করে, ওটা আমার রাহির ফ্রেন্ড। তো এই যে আমার নিশির বাবুকে আমার মা নিয়ে আসে, দুষ্টুমি করছে সবগুলো একসঙ্গে। তো এত চঞ্চল আমার মেয়ের মানে আমার শশীর ছেলে, এই যে কি অবস্থা, দৌড়াদৌড়ি, কী যে পরিস্থিতি।
এগুলো আবার এক্সট্রাভাবে সব উঠিয়ে নিয়ে এসে রাখা হলো। আসলে মানে আর তার মধ্যে এই যে আমার ছোটো ভাইয়ের ছোট্ট ছেলে, এটা খুব রাগ, ওর মাঝে মধ্যে এমন ঝামেলা করে বসে। এটা আমার বাড়ির ভাড়াটিয়া। তো আসলে কী বলবো, যে আমি আমার বাসার ভাড়াটিয়া থাকলেও আমি তাদেরকে ভাড়াটিয়া বলতে আমার লজ্জা লাগে, বলি না। আমি মনে করি আমার নিজের মতোই আমি ওদের সঙ্গে চলি। তা আসলে আমার মানে আমার মন মানসিকতা ঠিক এরকমই, আমি সবাইকে ঠিক এইভাবেই দেখি। তো আমাকে মানুষ দেখে না, আমি কাউকে না ভাড়াটিয়া বা আমার পর বা পরিচিত এরকম বলতে কেন জানি ভালো লাগে না। কেউ যদি আমার পরিচিত হয় আমি তাকে আপন কোনো একটা সম্পর্ক দিয়ে তাদের কাউকে আমি পরিচয় দিই, এটা অমুক। কখন আমি তাদেরকে বলতে ভালো লাগে না যে এটা এই এটা ওই, এরকম বলি না। আমার খুব লজ্জা লাগে, মনে হয় যে না কি হয়েছে, আপন কথা বললে কি মানে আমার কোনো কিছু ক্ষতি হবে না, তার মনটা হয়তো বড় লাগবে বা তার নিজের মতন মিশবে। এই যে আমার ভাইয়ের, আমার বোন যে বোন মারা গেল, সে বোনের ছেলে সাতবাবু, গত বছর রোজারিতে আমার বোনটা মারা গেছে। আপনারা সবাই জানেন, সবাইকে বলেছিলাম। এই যে আমি ভাইকে বললাম, ভাই সাতকে পাঠিয়ে দাও। আমি মানে খাবার দিয়ে পাঠাচ্ছি ভাইয়ের জন্য, কারণ আমি ওকে খেতে বলছি, মানে খেতে দিচ্ছিলাম। তারপরে মনে হলো যে মানে ও খাওয়া দাওয়া, আমার রাহির সঙ্গে খাওয়া দাওয়া করে আমি বললাম যে বাবু একটু ভাত খাবে, এখানে খেয়েই তোর জন্য খাবার দিয়ে পাঠাবো। কারণ আমি আর ভাইকে এখানে ডাকলাম না, যে ভাই একটু ব্যস্তও ছিল। তা আমি বললাম ভাই তুই দুপুরে ওখানে বাসায় আসিস, আমার এখানে আসতে হবে না, আমি তোর জন্য খাবার পাঠাই দেবো। তো এই যে সাতবাবু এসছে, আমার রাহির খুবই পিছু লাগা, ইদানিং একটু কমে গেছে, ছেলে অনেক ঠান্ডা হয়ে গেছে, জানি না কেন হয়েছে। মা মারা যাওয়ার পরে ছেলে বেশ একটু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম আর কি বলবো, ছোটো বাচ্চা মানে কেমন একটা যেন একটু চঞ্চল, তারপরে আবার আস্তে আস্তে মানে এতটা স্থির হয়ে গেছে যে একদম সবসময় চুপ থাকে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য। আর এটা আমার আব্বা, এই স্মৃতিগুলাই আমার সারা জীবন থাকবে। তো আমার আব্বা মানে আমার আব্বার বাসার কাছে বাসা করার আগে আমি বললাম যে আমি অসুস্থ থাকার কারণে আব্বার বাড়ির কাছে আমি বাড়ি করছি। তো আব্বা মাই সবসময় দেখাশোনা করে, শ্বশুর বাড়ি একটু দূরে। তাদের সাথে যে আমার সম্পর্ক খারাপ তা না, সবাই আমাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। আমার শাশুড়ি আগের মতো নাই, অনেক অসুস্থ। এই যে আমার ভাইটা খেতে বসছে, এই ভাইয়ের কথাই বলছিলাম, ওর নাম কাউসার, মানে আমার মোহনপুরে ওর বাড়ি। ও আবার আমার জামাইয়ের ফ্রেন্ড। তো যাই হোক, সবাই খেতে বসছে। তো ওই বসাটাও এদিকে বসাচ্ছে আমার জামাই, যে এই পাশে যে বস, ওই যে ওর ছেলেও বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমাদের আজকের আয়োজনটা অনেক অনেক ভালো ছিল। আমার গরিবানা হালে আমি মনে করি অনেক ভালো ছিল। সবাই একসঙ্গে বসেছি ড্রয়িং রুমের মেঝেতে। তো আমার ছেলে জন্মদিন ছিল, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা সন্তান, তার জন্য জ্ঞান বুদ্ধি ভালো দেয় আল্লাহ, সেজন্য ভালো মানুষের মতন মানুষ হতে পারে। আসলে বাবা মার এটুকুই চাওয়া থাকে সন্তানদের জন্য। সবাই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তো এরপরে এটা যে খাবার রেডি করলাম, পাশের খালাম্মা আছে দোতলা, খালাম্মাকে দিয়ে পাঠালাম আর আমার ভাইকে দিয়ে ফেললাম। ওরা খাওয়া দাওয়া শেষ করে আবার পদ্মার ধারে গেছে, আমি অবশ্য যাইনি। আমার ছোট মেয়ে, এই যে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে আর ওরা কয়েকজন মিলে ওখানে গেছে। তো মানে ওরা একটু ঘুরতে গেছে, যে একটু ঘুরতে যাব আমরা। তো যাই হোক, আসলে ছেলেগুলো এইভাবে ঘোরাটা বা এই পরিবেশটায় তাই অনেক কিছু। কারণ আমার ছেলেও সেদিন মানে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়েছে, আমারও ভালো লাগলো। বারবার বললো যে আম্মু আমি বাইরে একটু ঘুরতে যাবো, আমি কখনোই ভাবে একা ছাড়ি না। তো একবার ঘুরে আসলো ফ্রেন্ডদের সঙ্গে, তারপরে ওর দুই আপু সঙ্গে করে একসঙ্গে পদ্মার ধারে যায় ওরা। আলহামদুলিল্লাহ সব কিছু ওদের মনের আশা পূর্ণ করে ওরা ঘুরে আসছে। এই যে আমার টুনটুনি পাখিটা, এটা এখন আমাদের অনেক হাতের খেলনা হয়ে গেছে। আমরা সবসময় ওকে নিয়ে মজা করি। সবাই আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর আমার ব্লগ দিতে সত্যি অনেক দেরি হয়। আমার মানে কি বলবো, আমার চ্যানেলটা অনেক মানে স্লো হয়ে যাচ্ছে বা গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার
ব্লগ যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যদি ভালো লাগে। যদি না লাগে কেউ খারাপ মন্তব্য করবেন না, কারণ একটা জিনিস কারো ভালো লাগবে, কারো লাগবে না। তো যা হোক, আমি এই ব্লগেই বলি, আমার ছোট বোন, ওর নাম রুনু। কেউ দেখুক না দেখুক, আমার বোনটা আমার ব্লগ দেখবে, আমাকে কমেন্টসও করবে। কি বলবো বলার মতো না। আমার মামাতো বোন, আমার একটাই মামা মারা গেছে, আমার কাছে আমার মামা মারা গেছে। তো সবাই যদি ভুল করে, ভুলে যায়, কিন্তু আমার বোনটা আমাকে ভুলে না। ও আমার ব্লগটা দেখবে, বলবে, মানে আমার কোনো কিছু ফেসবুক বা ইউটিউবে বা মাইরে যেটাতেই দেই না কেন, ওর আগে মনে হয় না যে কেউ দেখে। ওর জন্য সবাই দোয়া করবেন। ও যেহেতু ও একটা এতিম ঘর, ওর বাবা নাই, ও সবার ছোট, মানে কি বলবো, কত যে কোলে করে থাকছি ওকে আমি। তো যা হোক, আমার বোনটা যেন ভালো থাকে। তুমি যেখানেই থাকো রুনু, আমার কথা বুঝতে পারছো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।